সরকার গঠন এবং গণতন্ত্রের নতুন অভিযাত্রা প্রত্যাশা কেমন? ইলেকশনকে মূল্যায়ন করে যদি আপনি একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় রাজ্জাকি ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এইবারের নির্বাচনটাও ছিল একটু ভিন্ন ধরনের, ভিন্ন মাত্রার, ভিন্ন আকাঙ্ক্ষার। কারণ ১৬ বছরের বেশি সময় ধরে ফ্যাসিবাদ জেঁকে বসেছিল এই দেশে। তার আগে ২ বছর একটা আর্মি ব্যাকড বিশেষ সরকার ছিল, 111 খ্যাত সরকার। ফলে বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থায় পৌঁছে গিয়েছিল। এর অর্থনীতি, এর নানান রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব কিছু ভেঙে পড়েছিল। স্টেট স্পন্সার্ড করাপশন অ্যান্ড ব্যাংক লুট, মানি লন্ডারিং, নানান কিছু হয়েছে, গুম খুন, হত্যা, হামলা মামলা। মানে বাংলাদেশটা এক কথায় সাধারণ মানুষের এবং প্রতিপক্ষের জন্য এক বিভীষিকাময় দেশ হয়ে উঠেছিল। সেই কারণে যেহেতু ওইখান থেকে উত্তরণের আকাঙ্ক্ষাটা সবার মধ্যে তৈরি হয়েছিল, এমনকি যে বিএনপি এর আগে বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে রাষ্ট্র চালিয়েছিল, ওই সংবিধান এবং ওই কাঠামোর আওতায় তারাও ফিল করলো যে একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না, সুতরাং এই রাষ্ট্রটার মেরামত দরকার। সেই মেরামতের জন্য তারা ৩১ দফা দিয়েছিল। জামায়াত ইসলাম সহ ডান বাম সব দল রাষ্ট্র কাঠামোটাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটাকে না মেনে নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য তারা তৎপর হয়ে উঠেছিলেন। সে কারণে এই নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবেন তারা তাদের প্রতিশ্রুত অঙ্গীকার করা ওই রাষ্ট্র কাঠামো নির্মাণের চেষ্টাটা করবেন এবং কতটুকু পারলেন সেটা আমরা দেখব, কতটুকু পারলেন না এবং না পারলে কেন পারলেন না সেই ব্যাখ্যাটাও তারা যাতে দেবেন সেটা আমরা দেখতে চাই। সুতরাং বিএনপির এইবার চ্যালেঞ্জ অনেক বেশি, কারণ বিএনপি এমন একটা অবস্থায় এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা পাচ্ছে। এইখানে ২ বছরের আগেই বলেছি যে 111 সরকার, তারপর ১৬ বছরের একটা ফ্যাসিস্ট সরকার যারা রাষ্ট্র কাঠামো ভেঙে তছনছ করে দিয়ে গেছে, তারপরে আবার ১.৫ বছর এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় এমন সব সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো তারা নিয়ে তারা বিএনপি বা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসতো তাদের উপর চাপিয়ে দিয়ে গেল। এই যে ধরেন প্রাথমিক শিক্ষক নিয়োগ, মানে তড়িঘড়ি করে ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে লক্ষ লক্ষ পরীক্ষা নিয়ে সেখানে হাজারের উপরে নিয়োগ দিয়ে যেতে হবে। এই যে ধরেন বেতন স্কেল সব করে অনেক বাড়িয়ে বাহবা করিয়ে বেতন স্কেল দিয়ে যেতে হবে, কিন্তু কোনোটাই কার্যকর করে যাচ্ছে না, বা কিভাবে কার্যকর করবে, অর্থের সংস্থান করতে হবে, কিছুই না বলে চাপিয়ে দিয়ে গেল। এবং বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির বিষয় আছে, সেগুলো চাপিয়ে দিয়ে গেছে। ফলে একটা অনির্বাচিত সরকার, তাদের যেহেতু জবাবদিহিতার প্রশ্ন নাই, তারা এরকম অনেক কিছু করে। সেই বিবেচনায় 111-এর অনির্বাচিত সরকার, মাঝখানে ফ্যাসিজমের ১৬ বছর এবং পরবর্তীতে আবার অন্তর্বর্তীকালীন এই অনির্বাচিত ১.৫ বছর, এই পুরোটা সময়ের যে লিগেসি, তাদের যে ক্রিয়েট করার রাষ্ট্রীয় যে সমস্যাগুলি, এই সবগুলো একদিকে বিএনপির কাঁধে নিতে হচ্ছে, পাশাপাশি যে জন আকাঙ্ক্ষা, মানে এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে মানুষ এদেশে বাক স্বাধীনতা চায়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়, মানবাধিকার চায়, নিরাপত্তা চায়, কর্মসংস্থান চায়, দেশটা একটু মানবিক কল্যাণমুখী রাষ্ট্র হোক সেটা চায়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি চায়, দুর্নীতি বন্ধ হোক সেটা চায়, সুশাসন চায়, বিচার বিভাগের স্বাধীনতা চায়, দ্রব্যমূল্য সহনীয় থাকুক সেটা চায়। কারণ সমস্ত কিছু যেহেতু ভেঙে পড়েছিল, সেইখান থেকে এত বড় বোঝা কাঁধে নিয়ে বিএনপিকে একদিকে এই একটা ভঙ্গুর রাষ্ট্র, আরেকদিকে এক্সপেকটেশন অনেক হাই, সেটা নিয়ে শুরু করতে হচ্ছে। কিন্তু তারপরও আমার প্রত্যাশা, বিএনপি যেহেতু ১৬ বছর নিপীড়নের মুখে পড়েছে এবং একটা ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল, সুতরাং বিএনপি এটা বোঝে যে মানুষ যদি আবারও সেই রকম তার আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন না হয়, বা না হলে সেটা কেন হলো না সেই জবাবদিহিতা না করে, তাহলে বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য। কারণ যিনি ভুক্তভোগী তিনি জানেন একই রকমভাবে আরেকজন ভুক্তভোগী হলে তার কেমন লাগে। সেই বিবেচনায় আমি আশাবাদী যে বিএনপি ভালো করার চেষ্টা করবে এবং বাংলাদেশে সরকারি দল এবং বিরোধী দল অতীতে যেরকম বৈরিতার প্র্যাকটিস করত, একে অপরকে কি করে ঘায়েল করতে পারে সেই প্র্যাকটিস করত, আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হতো, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতো। এইবার যেহেতু বিরোধী পক্ষে যারা, তারাও নিপীড়িত হয়েছে, তারাও ১৬, ১৭, ১৮ বছর, ১৬ বছর ধরে নিপীড়িত হয়েছে, তারাও গুম খুনের শিকার হয়েছে, তারাও ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং তারা যেন জাতীয় সংসদ এবং রাষ্ট্র পরিচালনায়
প্রকৃত বিরোধী দলের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেমন ভূমিকা করা উচিত, শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা নয়, শুধুই নিন্দা করা নয়, শুধুই সরকারকে টেনে ধরা নয়, তাদের গাইড করা এবং ভালো কাজ করতে বাধ্য করা ক্ষেত্র বিশেষে সেই ভূমিকাটা যাতে নেন, এইটা উভয় পক্ষ যদি এই ভূমিকা নেয় জনগণের সহযোগিতা পাবে, নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচনের বিষয়টা নিয়ে আপনার কাছে একটু পরে শুনবো আমরা। আবু হেনা রাজ্জাকি, আপনি যদি একটু বলেন, এবার সরকার গঠন এবং গণতন্ত্রের নতুন অভিযাত্রা, আপনার প্রত্যাশাটা কি? প্রথম কথা হলো যে এই নির্বাচনের ভিতর থেকে আমাদের যেটা সবচেয়ে বড় লাভ হয়েছে সেটা হইলেই, ধরেন আওয়ামী সরকার মানে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, চলে যাওয়ার পর ইউনূস সাহেব দায়িত্ব নিল, আমরা দলমত নির্বিশেষে সবাই তাকে বসাইলাম। বসানোর পরে তার কাছে আমাদের প্রত্যাশা কী ছিল সেটা পরে আসি। তারপর একটা কথা চলতেছিল এরকম, এই এখন টুক করে চলে আসবে আগরুম বাগরুম নানান কথা। কেউ কেউ একটু ভীতু হয়েছে, কখনো কখনো নানান পদের কথা বলছে। কিন্তু এই একটা নির্বাচনের মাধ্যমে যেটা হইলো, ইউনূস সরকার তো নির্বাচিত ছিল না, যদিও আমরা বৈধই বলবো তাকে, যেহেতু আমরা সবাই মিলে তাকে বসাইছি। কিন্তু নির্বাচিত সরকার আসায় কী হইলো, তার জবনিকাপাত, মানে নির্বাচনের মাধ্যমে একটা সরকার বসে গেছে। সুতরাং এখন শেখ হাসিনা কালকে সকালবেলা দেশে চলেও আসে, তাকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার আসতে হবে। তো সেটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এইটা গেল একটা দিক। আর একটা দিক হইল যে একটা শান্তিপূর্ণ ইউনূস সাহেব সম্পর্কে সায়ন্ত ভাই বেশ কিছু কথা বলেছে, এটা আমি খুব বিনয়ের সাথে তাকে বলছি যে এখন একটা নির্বাচিত সরকার আসছে, আমরা নর্মালি ধরে নিব সে 5 বছর থাকবে, 5 বছর পর আবার ইলেকশন হবে। এখন সে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যতটুকু সময়ের জন্যই থাকুক সে, একটা সরকার চলে গেছে, আর একটা সরকার আসছে, মানে বিএনপি আরেকটা সরকার হিসেবে আসছে, এর মাঝখানের সময়টা অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণাঙ্গ সরকার। এখন এই পূর্ণাঙ্গ সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তবে যদি সেই কোনো সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য ভালো না হয় কিংবা ক্ষতিকারক কিছু হয়ে থাকে, আমার মনে হয় নির্বাচিত সরকার আসছে, তাদের সেটা প্রিভিলেজ আছে এটা রিভিউ করার, যদি প্রয়োজন না মনে করে এটা রিভিউ করে বাতিল করার, এবং সেটা যদি জনস্বার্থে বোঝানো যায় আমরাও কোঅপারেট করবো 100 বার। কারণ আপনি যদি বুঝাইতে পারেন যে এটা জনস্বার্থ বিরোধী হয়েছে কিংবা খুব বেশি ক্ষতিকারক, অফকোর্স সেই রিভিউ করার সুযোগ আছে, সেটা তারা করুক। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার শেখ হাসিনা যখন চলে যায় তখন রাজাকার এবং রাজাকারের বাচ্চা যাদেরকে বইলে গেছে, রাজাকারের বাচ্চা বলতে আমি ছাত্রদের কথা বলছি, তাদের কিন্তু সে বলছে এরকম কথা যে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এগুলো বইলে গেছে। বাট ইনফ্যাক্ট সে এটা রাজাকারের নাতিপুতি, যাই হোক বলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু পার্লামেন্টেই শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তাদের কাছ থেকে যেটা পাইছি, সায়ন্ত ভাইরা, যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সবই ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা সংসদের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে স্বাধীনতার পক্ষের শক্তি ট্রেজারি বেঞ্চে আর বিপক্ষের শক্তি বসে দিতেছে আপনার অপোজিশনে। মানে এটা একটা বিচিত্রময় পার্লামেন্ট হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, কারণ আমরা এর আগে এরকম দেখি নাই। আর এর ভিতরে যারা জামাত আছে তাদের আবার সরকারে থাকার কিঞ্চিত স্বাদ আছে, মানে ছিল বছর 5 একটা আর্ম ছিল বিএনপির সাথে, তো সে সরকারের সাথেও ছিল এই স্বাদ নিয়ে। এখন ওরা বিরোধী দলের চেয়ারে বসবে। আবার জাতীয় সরকারও করতে চাইছিল এইবারও, না জাতীয় সরকার করতে চাইছিল এবারও। জাতীয় সরকার কি বলছে, আমরা আগে যেমন আপনাদের সাথে ছিলাম একই সাথে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে যখন দেখা করতে গেলেন সে সময় বলছে, পরেও বলেছেন যে জাতীয় সরকার না, কিন্তু এইটা এই সময় যায় না। এই কারণে যায় না, আপনি তো একটা বিরোধী দল লাগবে, একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তো একটা অভ্যুত্থান পরবর্তী, সেখানে চেক এন্ড ব্যালেন্স করার জন্য তো বিরোধী দল দরকার। ওটা তারেক রহমান বলছে, আমি জানি না, বাট সেন্সিবল লোকের এটাই বলা উচিত। রয়টারের সঙ্গে সাক্ষাৎ ঠিক আছে, আমাদের তো বিরোধী দল লাগবে, এইটা কিন্তু আমি ইনফ্যাক্ট আমার জানা নাই, কিন্তু মিলে গেছে। কারণ একটা সেন্সিবল লোক এইভাবেই বলবে, ওয়াইজ ম্যান থিংক অ্যালাইক। আরে ভাই, আমি ওয়াইজ ম্যান না রে ভাই। না শুনেন, আমি একটা কথা বলি, এত বড় একটা রেসপন্সিবিলিটি তারেক রহমান সাহেব পাইছে। আমরা যে যত কথাই বলি, টক শোতে এসে নানান কথা বলি, আমরা যে আর্গুমেন্ট করি সেটাও কিন্তু এটা মানে এই না যে আমি তার বিরোধিতা করতেছি বা চ্যালেঞ্জ করতেছি। টেক এ লেসন, ভালো জিনিসগুলো অ্যাকসেপ্ট করেন আর খারাপ জিনিসগুলো রিজেক্ট করেন, এই অপশন আপনাদের আছে, এবং আমরা আলোচনা সামনে করে যাব। আমরা এখন দেখতে চাই একটা প্রাণবন্ত পার্লামেন্ট, এবং সেই প্রাণবন্ত পার্লামেন্টে আমার কাছে মনে হয় উনি যেটা বলছে, সায়ন্ত ভাই বলছে যে আমরা চাই যে বিরোধিতার খাতিরে বিরোধিতা না, এরকম যাতে না হয়, গঠনমূলক বিরোধিতা। কিন্তু বিরোধিতার খাতিরে বিরোধী হওয়ার কথা না, এটা তো স্বাধীনতা বিরোধী শক্তি পার্লামেন্টের, তুমি এখন বিরোধী দল, সুতরাং এখানে তো কোনো ছাড় হবে না। সুতরাং এইটা আমরা চাই দেশটা একটা প্রাণবন্ত বিরোধী দল থাকুক এবং আনসারেবল হোক সরকার,
বিরোধী দল একে অপরের কাছে আনসারেবল হোক, এবং যদি দুইজনই ম্যানিফেস্টো দিছেন, দুইজন ম্যানিফেস্টো দিছে নির্বাচনের আগে, এর ভিতরে যদি বিরোধী দলেরটা ভালো হয় এটা অ্যাকসেপ্ট করতে কোনো দ্বিধা নাই, সরকারেরটা যদি ভালো হয় সেটা অ্যাকসেপ্ট করতে দ্বিধা নাই, কিন্তু আলোচনা হইতে দুই পক্ষের কাছে, বিশেষ করে সরকারে যারা গেছে তারা তো তাদের যে ইশতেহার সেটার প্রতি তাদের গুরুত্ব এবং মনোযোগ বেশি থাকবে। আমি আগেও বলছি, এখনও বলছি, ফ্রম এই চ্যানেলের মাধ্যমে সায়ন্ত সাহেব আছেন, মাধ্যমে যাই সরকার যারা গঠন তাদেরকে বলতে চাই, আপনার ইশতেহার কিন্তু মস্করা না, ইশতেহার ইজ এ কন্ট্রাক্ট, প্রতিশ্রুতি কার কাছে? জনগণের সঙ্গে, শুধু বিএনপির সঙ্গে না। কারণ আপনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন আপনি সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে সবার অঙ্গীকার। সুতরাং আপনি যে প্রতিশ্রুতি দিছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন, কোথাও লেকুনা থাকলে, সময় লাগলে সেটা জনগণকে অবহিত করবেন, আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, থাকেন আপনি সুন্দরভাবে দেশ চালান, এটা আমাদের প্রত্যাশা। গণতন্ত্র এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এবং আমরা সামনে আরো আমাদের গণতন্ত্র আরো মজবুত হোক, সেটা আমরা চাই। অ্যাডভোকেট রাজ্জাকী, আবার ফিরবো আপনার কাছে। ডাক্তার শান্ত, আমরা যেহেতু সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, আমার মনে হয় যে আলোচনা নির্বাচন প্রসঙ্গটা আর একটু পরে আনিয়ে সরকারের সামনে এখন কি অগ্রাধিকার পাওয়া উচিত? সরকারের অনেকগুলো বিষয় তো এখন সবগুলোই কিন্তু অগ্রাধিকার, তার মধ্যে সামনে অনেকগুলো বিষয় একই সঙ্গে সাইমালটেনিয়াসলি অগ্রাধিকার নিয়ে এগোতে হবে। 100 দিনের প্রায় তারা নির্বাচনী অঙ্গীকারে ইমিডিয়েটলি যে কাজগুলো করবে বলছে, সেগুলো অন্তত 100 দিনের মধ্যে তার কিছু কিছু অন্তত শুরু হয়েছে যৌক্তিকভাবে, সেটা দেখাতে হবে, ভিজিবল করতে হবে তাদের। এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার ছিল 3টা: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো নির্বাচন তো হয়ে গেছে তাদের হাত দিয়ে, একটা শেষ, কিন্তু বিচার এবং সংস্কারটা চলমান। এই সরকারের বিচার প্রক্রিয়া, যারা অপরাধী, যারা মায়ের বুক খালি করেছে, যারা সত্যি সত্যি অপরাধী, মানবতা বিরোধী অপরাধ, তাদের যেন আইনের আওতায় আনা হয়, ভবিষ্যতে কেউ যাতে এইরকম ধরনের অপরাধ করতে ভয় পায় সেটা নিশ্চিত করতে হবে। আর যারা যারা অপরাধ করেনি তাদেরকে, অপরাধীদের বিচারের আওতায় আনার সাপেক্ষে তাদেরকে দেশের নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে বাঁচা, নাগরিক অধিকার প্রয়োগ করা, রাজনীতি করা, সব অধিকারও তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তির দোষে অন্য ব্যক্তি যেন ভিকটিম না হয় সেটাও দেখতে হবে। পাশাপাশি যে এই দেশের সবচেয়ে তরুণদের সবচেয়ে বেশি চাওয়া কি? কর্মসংস্থান। এই গণঅভ্যুত্থানটা যে হলো, গণঅভ্যুত্থানের সূত্রপাত কিন্তু মেধার ভিত্তিতে কর্মসংস্থান চেয়েছিল, যে আমি তোমার কাছে দয়া চাই না, আমাকে শুধু মেধার ভিত্তিতে পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেতে দাও, আমার কাজটা সম্মানজনকভাবে আমি আমার মেধার ভিত্তিতে পেতে চাই, সেটা দাও। এটুকু শেখ হাসিনা না দিয়ে উল্টা তাদের গালিগালাজ করাতে সে 18 তো সেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন এবং সূত্রপাত, সেইটার ধারাবাহিকতায় আবার এই 24 সালে এসেও আবার বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং এদেশের তরুণ সমাজ তারা সম্মানজনকভাবে খেয়ে পড়ার জন্য একটা কর্মসংস্থান চায়, সেটা সরকারি চাকরি হোক, সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা বেসরকারি চাকরি হোক, বা কিছু একটা করে তারা টিকে থাকার পথ চায় এইটা। এবং এটা করতে গেলে পাশাপাশি শুরু থেকেই 2টা জিনিস করতে হবে: দুর্নীতি দূর করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে, কেউ যেন ভিকটিম না হয়। এই কাজগুলো সবই অগ্রাধিকার ভিত্তিতে একই সঙ্গে শুরু করতে হবে। জি, আপনি 100 দিনের কথা বলছেন, আমার তো মনে হয় প্রথম দিন প্রতিটা দিনেই এই সরকারের সামনে চ্যালেঞ্জিং বটেই। আজকেই তো আপনি মনে করেন বাংলাদেশের মতো দেশে এরকম নির্বাচন হলে, এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি হলে, নিরঙ্কুশ বিজয় পেলে সেই দলগুলো কি করতো? তারা বিজয় মিছিল করে যাতা আচরণ করতে, এটা বাংলাদেশের অতীত ট্রেন্ড সবসময় হয়েছে। কিন্তু বিজয়ের পরে তারেক রহমান বলছেন যে কেউ বিজয় মিছিল করবেন না, কারণ হচ্ছে অতীতের সেই অ্যানার্কি থেকে, ট্রেন্ড থেকে দেশকে বের করে আনার অঙ্গীকার আছে তারেক রহমানের। নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, সেটা আমরা চাই। কারণ বিজয় মিছিল করতে গেলে যারা পরাজিত তাদের সঙ্গে কোথাও কোথাও এই মিছিল থেকে কেউ একটা কটুবাক্য বর্ষণ করলো, কেউ একটা উস্কানিমূলক কথা বললো, ওই দিক থেকে কেউ আবার তাদের এখন তো দগদগে ঘা, তারা পরাজিত হয়েছে, তারা আবার পাল্টা একটা কথা বললো, বা মিছিল যাওয়ার সময় কোনো একটা অনাকাঙ্ক্ষিত আচরণ করলো, তখন কি হলে হারমোনিটা নষ্ট হলো। সুতরাং এই দেশে নির্বাচনের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হতো, সেটা এবার হয়নি। এই দেশে দুর্বলরা আক্রান্ত হতো, সেটা হয়নি। এদেশে পরাজিতরা আক্রান্ত হতো, সেটা হয়নি। ইটস এ গুড সাইন। নির্বাচনের পরে সেটা হয়নি। ইটস এ গুড সাইন যে বিজয়ীরা
বা শক্তিশালীরা দুর্বল বা পরাজিতর প্রতি বা কোনো কোনো গোষ্ঠী সংখ্যালঘুদের প্রতি পরাজিতরা যে আক্রমণ করে, সেই ঘটনাটা এদেশে হয়নি এইবার। এটা নতুন সাইন, এটা অব্যাহত থাকুক, এই বাংলাদেশই তো আমরা চাই, তার লক্ষ্য তো অলরেডি স্পষ্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে। রাজাকি ভাই, আপনি কি বলবেন, অগ্রাধিকারটা কি পাওয়া উচিত? সাধারণত 100 দিনের একটা কথা বলেছেন, 100 কিন্তু দিন- প্রতিটা দিনেই গুরুত্বপূর্ণ। কি অগ্রাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার কি? আপনি সরকার গঠন করবেন যদি আপনি রেসপন্সিবিলিটি মনে করেন, তাহলে তো প্রতিটা মুহূর্তই তো আপনার রেসপন্সিবল, প্রতিটা Right. মুহূর্তই আপনার মূল্যবান, প্রতিটা মুহূর্তে আপনি কাজ করবেন। আমরা সিম্পলি ওই যে উনি ডাক্তারি করে, ওনার নিজের হাতেই তো সময় নাই, কথার কথা বলছি। আমরা কি করি, আর যিনি প্রধানমন্ত্রী হবেন কিংবা মন্ত্রী হবেন, তাদের টাইম কোথায়? তাদের প্রতিটা মুহূর্ত তো মূল্যবান, Right. সেই দিকটায় খেয়াল রাখতে হবে। 100 দিন আর না, প্রতিদিনই মূল্যবান, একেবারে প্রতিটা দিন মূল্যবান। অগ্রাধিকার হওয়া উচিত কি? অগ্রাধিকার যদি মানে রাষ্ট্রের জন্য অগ্রাধিকার কি হবে? প্রথম, আপনি যদি কালকে থেকে টেক ওভার করেন, পরশু থেকে টেক ওভার করেন, প্রথম হলে আমি এই মুহূর্তে মনে করি যে আমরা অনেক বিতর্ক করছি, অনেক নির্বাচনের আগে বহু কিছু বলছি, ঋণ খেলাপিরা পাশ করছে, অমুক তমুক, সেই সমস্ত আলাপ বাদ। আজকে কিন্তু গণভোটটাও পাশ করছে। রাইট। গণভোটটা যেহেতু পাশ করছে, গণভোটটা কিন্তু জনগণের গণ আকাঙ্ক্ষা বলতে পারেন। সুতরাং আমি মনে করি প্রায়োরিটি বেসিস, জুলাই চেতনার ওই তো আকাঙ্ক্ষা, যেহেতু জুলাই চেতনার সাথে এটা রিলেটেড, রাইট। জুলাই সনদ হবে এটার ভিত্তিতে, সুতরাং অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে এটা শুরু করা উচিত। এটা শুধু যে ওই জন্য দরকার তা না। আমার কাছে মনে হয় যারা নির্বাচিত হয়ে গেছেন তাদেরও একটা বৈধতার ব্যাপার আছে সাংবিধানিকভাবে, যেটা আমি আগেও বলছি এখনো বলছি, যে আমরা যে নির্বাচনটা করেছি সেটা কিন্তু ইনফ্যাক্ট এখনো কোন সংবিধানে করছি সেটা আমাদের কাছে অস্পষ্ট। সুতরাং আমার কাছে মনে হয় যেহেতু নির্বাচন হয়ে গেছে, তারা প্রথম দিকেই তাদের বসা উচিত গণভোটটা নিয়ে। আমি গণভোট 100% বাস্তবায়ন করবে না কতটুকু করবে সেই সিদ্ধান্ত তারা নিবে না, বিএনপি সুস্পষ্টভাবেই বলেছে যে তারা যে ইসে স্বাক্ষর করেছে সুস্পষ্টভাবে আমি সেই সেটাই বলছি। স্বাক্ষরের পুরো বাস্তবায়নেই তারা অঙ্গীকারাবদ্ধ। আমি সেটাই বলছি, কারণ আপনার আরেকটা সুবিধা আছে। না না, জুলাই স্বাক্ষরের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বিএনপি অঙ্গীকারবদ্ধ, এটা আচ্ছা, যাক, ঠিক আছে, আমরা না তারা ডিফার করেছে। শান্ত না, ডিফার মানে হচ্ছে তারা যেটা স্বাক্ষর করেছে, তার নোট অফ ডিসেন্ট যেখানে আছে এগুলো তারা সেইটুক করবে না। না, সেইটুক তো তাদের আপত্তি না না, সেটাই। আমি বলি, আচ্ছা আমি বলিনি যে নোট অফ ডিসেন্টের কথা যেটা বলছে, ইনফ্যাক্ট নোট অফ ডিসেন্ট যেটা ওনারা বলতেছে, আমার মনে হয় নোট অফ ডিসেন্টের বিষয়ে আপনি যে কথা বলতে চান, আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনি। আমি কারণ দুইটা তো একই দিনে হয়েছে, গণভোট এবং জাতীয় সংসদ, এবং একটার সাথে আরেকটা রিলেটেড। Right. আপনি জাতীয় সংসদে কার্যক্রম শুরু করতে হলে আপনার এখন গণভোটকে মূল্যায়ন করতে হবে। এখন গণভোট মানে তো রাফলি বোধ হয় 77% ভোট পাইছে, কাস্টিং ভোটের 77% জনরায়। তো এইটাকে আপনার তো অবশ্যই আমলে নিতে হবে। এখন এটা যদি এটা শুরুতেই তো এখন এইটা কাজ করতে হবে, কারণ আপনি যদি এর আলোকে সংবিধানটাকে সংস্কার না করেন, আপনি তো অপারেট করবেন কি, আপনি শুরু করবেন কিভাবে যাত্রা? কারণ আমি সংবিধানটা বারবার আমাকে কেন বলতে হচ্ছে, আমাদের এগুলো আজকে পিওর একাডেমিক ডিসকাশন, এখন আর কোনো বিতর্ক নয়। সেটা হলো যে ওই সংবিধানে তো প্রধানমন্ত্রী চালাইতেন, একটা সংসদ থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে আরেকটা সংসদ করতেন, নির্বাচন কইরা বসায় থুইতেন, তারপরে আগেরটার মেয়াদ শেষ হবে, তারপরে মানে 1 সেকেন্ডও খালি থাকবে না, শেখ হাসিনা থাকতে হবে 24 আওয়ার, মানে একেবারে আমরণ। এই কারণে এটা করছিলেন। নির্বাচনটা সেই আলোকে হয় নাই, না, right. সেই আলোকে হইলে ওই সংবিধান মোতাবেক নির্বাচন 26 ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কোনো স্কোপ নাই, 29-এ ছিল। তো ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু প্রায়োরিটি, হ্যাঁ, এখন প্রায়োরিটি হিসাবে তার প্রায়োরিটি হিসেবে আমি মনে করি সবার আগে গণভোটের অগ্রাধিকার, এবং গণভোটের আলোকে ওনাকে সংবিধান সংস্কার করে কার্যক্রম শুরু করতে হবে, সংসদে প্রবেশ না, করতে এখন হবে। এই যে আপনি বলছেন যে গণভোটের আলোকে, গণভোটের যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়েও তো একটু মানে এদিক ওদিক আছে। জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, জুলাই সনদে যেটি আমি বলি। নিয়ে সমঝোতা হয়েছিল, হ্যাঁ। সব মিলিয়ে একটা ব্যত্যয়ও আছে। সব মিলাই ব্যর্থ আছে, নোট অফ ডিসেন্ট আছে, Right. কিছু উনি দ্বিমত করছে, কিছু আমি দ্বিমত করছি, এইভাবে আছে। এই দ্বিমত ছিল বলেই তো গণভোটের প্রশ্ন আসছে। রাইট। এই দ্বিমত যদি না থাকতো তাহলে তার গণভোট লাগতো না। গণভোট যখনই হয়ে গেল তখন আপনার আর ওই দ্বিমতের নোট scope অফ নাই। ডিসেন্টের কোনো স্কোপ নাই, অসংখ্য ধন্যবাদ। সব অ্যাপ্রুভ আবার বাই শুনবো- দ্য পিপল আবার- এন্ড ইট শুড বি এক্সিকিউটেড বাই দ্য মেম্বার অফ পার্লামেন্টস। এই মুহূর্তে হবে, গণপরিষদ দিতে পারে অল্প সময়ের জন্য, এটা করা। আবার ফিরবো আপনার কাছে, ডাক্তার সায়ন্ত, কি বলবেন আপনি? রাজ্জাকি ভাই হলো আইনজীবী মানুষ, বিজ্ঞ আইনজীবী। ধর্মীয় কিভাবে- আইনজীবী কি, এটা তো আমরা কমন কিভাবে জিনিস, কিভাবে আমি common বলি জিনিস। যে একজন বিজ্ঞ আইনজীবীর কথা ঠিক আইনসম্মত হচ্ছে কিনা, হ্যাঁ। এবার একটু বলি আমি, বা আইনজীবী না হয়েও। না, ঠিক আছে। গণভোটে দ্বিমত না থাকলেও কখনো কখনো কোনো ইস্যুতে
রাষ্ট্রের জনগণের মতামত নেওয়ার প্রয়োজন হয়, সেটাই গণভোট। জিয়াউর রহমান যখন 19 দফা দেয়, জিয়াউর রহমানের 19 দফার মধ্যে কেউ তখন তো দ্বিমত করে নাই, কোনো প্রতিপক্ষ ছিল না, কিন্তু তাকে বলতে হয়েছে জিয়াউর রহমানের প্রণীত এই 19 দফার মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাওয়াকে আপনি কি সমর্থন করেন? হ্যাঁ অথবা হ্যাঁ না। না। যখন পার্লামেন্টারি সিস্টেমে আমরা প্রবেশ করি তখন ওইখানে সকল রাজনৈতিক দল একমত হয়ে পার্লামেন্টারি সিস্টেমে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারপরও সেখানে এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়ার জন্য যে আমরা সব রাজনৈতিক দল চাইলাম ঠিক আছে, কিন্তু জনগণ চায় কি না সেটাই গণভোট, সেটাই রেফারেন্ডাম। তখন বলতে হয়েছে যে এটা চায় কি না। সুতরাং এইবার প্রথম দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হুকুমতের প্রধান ডক্টর আলী রিয়াজ দুইজনেই অভিন্ন ভাষায় বলেছিলেন যে সকল রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেটুকুই গণভোটে যাবে, হ্যাঁ না ভোটে। বাকিটা রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দিবে। তার মানে সকল দল একমত হলেই যে গণভোট দরকার নাই, কথাটা এরকম না, একমত হলেও গণভোট দরকার আছে, এটাই গণভোটের আইন। দ্বিতীয় কথা যেটা, গণভোট এক্সিকিউট করে তাদেরকে সরকারে ঢুকতে হবে। গণভোটের বিষয়ে বলাই হয়েছে যে এইটার একটা পরিষদ হবে, এই জাতীয় পরিষদটা হবে পার্লামেন্ট অফ মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হবেন তারাই পদাধিকার বলে এর সদস্য হবেন, এবং ওইটা একটা দ্বৈত সত্তা হবে। জাতীয় সংসদের সদস্যরা ওইভাবে চালাবেন, আর এটা পাশাপাশি এই পরিষদ এই যে গণভোটে যে সিদ্ধান্ত নেওয়া হলো এগুলোকে আইনে পরিণত করবেন, যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে, শুধু 180 দাগ দিনের দেবেন আর মধ্যে। সই করবেন সেটা না, এটা 180 দিনের মধ্যে। নট অনলি 180 দিন, 180 কার্য দিবস। Right. এবং সংসদীয় কার্য দিবস মানে হলো জাতীয় সংসদ যতদিন বসে হ্যাঁ, ওই সেখানে হারে থাকে। 180 সংসদীয় কার্য দিবস মানে হলো এতে 220 দিন হতে পারে। 2-2.5 বছর 3 বছরও লেগে যেতে পারে। এখন অতীতে সংসদ বসার যে রেট তাতে এরকমই ধারণা আসে। Right. তার মানে এরপরে হলো এটা প্রায়োরিটি বেসিসে। Right. সুতরাং একটা নির্বাচিত সরকার তাদেরকে প্রায়োরিটি হইলো গণভোটকে এক্সিকিউট করে, এটাকে এক্সিকিউট করে তাদেরকে সরকারে ঢুকতে হবে, এইটাও আইনসম্মত না এবং যেই সিদ্ধান্তর সঙ্গে ম্যাচ করে না। তৃতীয় যেই কথা, গণভোটে এইখানে জুলাই সনদে যা আছে সবই কি মানতে বাধ্য কি বাধ্য না, ইট ইজ অলসো ডিবেটেবল। কেন এটা ডিবেট করার বিষয়? কারণ হচ্ছে বিএনপির সঙ্গে যখন ঐকমত্য কমিশনে বিভিন্ন দল আলাপ আলোচনা করলো, সেখানে সিপিবির কিছু নোট অফ ডিসেন্ট ছিল, জামাত ইসলামের নোট অফ ডিসেন্ট ছিল, এনসিপির নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, সবার ছিল। কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট যেই জায়গাগুলোতে ছিল, যেহেতু আগে আলোচনা ছিল সব দল একমত যেখানে হবে সেটুকু গণভোটে যাবে, জুলাই সনদে স্বাক্ষর হবে সেটুকু এবং গণভোটে যাবে, সেইটা না করে সরকার চালাকি করে সবগুলো এক জায়গায় করে নোট অফ ডিসেন্ট সহ দিয়ে বলল সই করো। এই সই নিয়ে তখন বিএনপি আপত্তি তুলল, বলল যে এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ জুলাই সনদে তো এটা থাকার কথা না, যেগুলো দ্বিমত আছে। তারপরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, সরকারের একটা অংশ এনসিপি, জামাত এবং আরও কিছু রাজনৈতিক পক্ষ তারা মিলে বিএনপির ঘাড়ে এই অপবাদটা চাপাইতে শুরু করলো যে বিএনপি সংস্কারের পক্ষে না। এখন যে বিএনপি, ওর মধ্যে 90% সংস্কারের প্রস্তাব কিন্তু তাদের নিজের, তাদের 31 দফার মধ্যে আছে। সেই বিএনপিকে 10% জন্য যে সে একমত হয়নি, সে কারণে তারা সই করতে অপারগতা প্রকাশ করছে, তখন বলছে যে ওরা সংস্কারেরই পক্ষে না। তখন যদি বিএনপি সই না করে তাহলে ওই অচল অবস্থাকে কেন্দ্র করে নির্বাচন বন্ডুল হয়ে যেতে পারে, যে একটা গোষ্ঠী যারা চাচ্ছিল নির্বাচনটা বন্ডুল হোক, ওই স্বাক্ষর না করলে তার উপরে একটা মিথ্যা অপবাদ চাপানো হবে, যেটা ভোটে তাকে ক্ষতিগ্রস্ত করার একটা অপকৌশল, যে বিএনপি সংস্কারের পক্ষে না। সে কারণে বিএনপি সই করছে। সই করার পরে তারা অবস্থানে স্পষ্ট করেছে সৎভাবে, শেষ করি বলি, কি বলছে, নির্বাচনী ইস্তেহারের মধ্যে আবার লিখিতভাবে দিয়ে দিচ্ছে, বলছে যে ওইখানে আমাদের যে আপত্তি ছিল সে আপত্তির জায়গাগুলো আমরা এখানে নির্বাচিত হলে আপনারা আমাদের রায় দিলে আমরা সেগুলো বাস্তবায়ন করব না। যেমন একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না, ওইখানে ওরা দিয়েছে এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে, আমাদের দ্বিমত আছে, আমাদেরকে আপনারা রায় দিলে আমরা ওইটা মানব না। 2, উচ্চকক্ষ বিএনপি প্রথম প্রস্তাব করেছে 31 দফায়। কি কনসেপ্ট থেকে কেন প্রস্তাব করেছে সেই ব্যাখ্যা বিস্তারিত আছে, যদি কেউ শুনতে চান বলবো পরে। সেই ভিত্তিতে বিএনপির ব্রেন চাইল্ড এটা, বিএনপি এর ফর্মুলার কথা অঙ্গীকার করছে, সব করছে, তারা এখানে একটা রূপরেখা দিয়েছে, তাদের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও সেখানে ওইখানে ঢুকিয়েছে পিআর পদ্ধতিতে হবে। বিএনপি বলছে আমাদেরকে যদি আপনারা রায় দেন তাহলে আমরা ওই পিআর পদ্ধতিতে যাব না, আমরা সংসদীয় আসন প্রাপ্তির
অনুপাতে আমরা সেট করব। এখন বিএনপি তো এটা গোপন করে নাই, প্রতারণা করে নাই, চালাকির আশ্রয় নেয় নাই, তাদের অবস্থান জনগণের কাছে স্পষ্ট করেছে। জনগণ একদিকে তাদের এটা জেনে তাদের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ তোমাদের সঙ্গে একমত, তোমাদের রায় দিলাম, তোমরা যা যা বলেছো সেটা করো। এখন বলতে পারেন তাহলে জনগণ তো গণভোটেও হ্যাঁ বলেছে, তাহলে কি করবেন? গণভোটে হ্যাঁর মধ্যে ওই জনগণের মধ্যে বিরাট একটা অংশ তারা এই গণভোটের এই যে এতগুলো ধারা বোঝেই না, 99% বুঝে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কাউকে এখন ওইটা দেন সব ধারা বুঝে কিনা, শিক্ষিতদের সামনে আনেন, চ্যালেঞ্জ করছি। দ্বিতীয় হলো গিয়ে ওর মধ্যে কেউ 90% একমত, কেউ 95% একমত, কেউ 100% একমত, কেউ 60% একমত। এখন যে 90% একমত সে এখন ভেবে দেখে যে আমি তো এর মধ্যে 90% ম্যাচ করে, কিন্তু এটা তো রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা জঘন্য, বা এটা তো আমার আদর্শের সঙ্গে যায় না, আমি এটা নিব না। তখন সে এক বিবেচনায় এসে সই করেছে। সে সই করে মানে ওইখানে শতভাগের পক্ষে সই করেছে সেটা আপনি বলতে পারবেন না, যেহেতু আপনি এক প্রশ্ন এক উত্তর, দুই উত্তর চান নাই। আপনি প্রশ্ন ঢুকিয়েছেন, অনেকগুলা ক্লোজ ঢুকিয়েছেন, সবগুলো একমত হওয়া এই রাষ্ট্রের কোনো নাগরিকের পক্ষে একটু সম্ভব না। ছোট করে যদি বলেন, আপনি বলেছেন যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে একটা ভণ্ডুল অবস্থা সৃষ্টি করে নির্বাচন বানচালের একটা অপচেষ্টা, এই একই শক্তি কি এই সরকারকে স্বল্প সময় না রেখে 5 বছর রাখার পক্ষে ছিল? একই শক্তি? হ্যাঁ, কোনো না কোনো ফর্মে তারা একসময় প্রচারণা চালাইতো যে এরা 5 বছর থাকবে, যতদিন নির্বাচনের পরিবেশ না হয় ততদিন তারা থাকবে। সরকারও আবার তাদের নিয়ে আবার উচ্ছ্বসিতভাবে বলতো, ফলে এটা ওই রসুনের মানে গোড়া এক জায়গায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাইলে এখন কিছু কথা রাজা বলতে কি? হয়। হ্যাঁ, প্রথমত আপনি গণভোটের কথা যিনি বললেন ভাই, যখন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে ওখানে, তখন উনি স্বাক্ষর দিছেন, তারপরে বলছেন ওনারা যে প্রতারণা করছে সরকার, কিছু জিনিস নোট অফ ডিসেন্ট এগুলোকে বাদ দিয়ে একটা সাজাইছে এবং প্রতারণা করছে। আবার উনি এটাও বলছেন যে যদি আমরা ওই দিন স্বাক্ষর এভাবে না করি এবং গণভোটের জন্য রাজি না হই, তাহলে তাহলে নির্বাচনটা নির্বাচনটাকে ভণ্ডুল ভণ্ডুল হতে করে, পারে। হ্যাঁ। তাহলে স্বাক্ষরটা ছিল শুধু নির্বাচন পাওয়ার জন্যে, মানে তাদের কথায় নির্বাচন পাওয়ার জন্যে। পরে কি হবে পরেরটা দেখব, নির্বাচন পাওয়ার জন্য, এবং এই সরকার নির্বাচন নাও দিতে পারে, ডিলে ট্যাকটিস করতেছে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা সরকার যেমন তাদের সাথে প্রতারণা করছে, তারা ওই দিন স্বাক্ষর দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে কিনা সেই প্রশ্ন থাকলো আমার। এইবার আসেন, তারা তো অবস্থান ক্লিয়ার করছে, হ্যাঁ না না ইশতেহারে ক্লিয়ার ঠিক করে আছে, দিচ্ছে। প্রতারণা করলো কি, গোপন করলে না প্রতারণা হয়? ওই ইশতেহার আমার কাছে এখন মূল্যবান না। কেন কারণ না, মূল্যবান কিন্তু না? একটু আগে- একটু একটু আগে আগে বলছেন কিন্তু রাজা কি ইশতেহার ভাই হলো আপনি দলিল, চুপ স্পষ্ট ইশতেহার বলছেন, তো এটা আছে, জনগণের আবার বলেন সঙ্গে মূল্যবান না না। না না ইশতেহার তো ঠিক আছে, আমি বলছি গণভোট। জি, তা গণভোট ওই ইশতেহার মূল্যবান না, এটা আবার না না বলছেন কিসের গণভোট সূত্রে? প্রসঙ্গে যখন বলবো আমি গণভোট নিয়ে কথা বলতে জি। সব প্রশ্নে ইশতেহার মূল্যবান। ঠিক আছে, হ্যাঁ। ইশতেহার তো ঠিকই আছে, ইশতেহার নিয়ে কথা বলতেছি না, গণভোটের সাথে। জি। এখন যেহেতু